नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, তার সাথে সাথে আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, ইস্ট বেঙ্গল মোহামেডানকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএলে কিন্তু আজকে হাড্ডাহাড্ডি ম্যাচটা আমরা দেখতে পাবো, যেখানে চেন্নাইন এফসি তারা তাদের ঘরের মাঠে খেলবে মোহামেডানের সঙ্গে। সন্ধ্যা 7:30 থেকে কিন্তু ম্যাচ রয়েছে। তোমরা টিভিতে কিন্তু স্পোর্টস 18 1 2 3 HD এবং HD চ্যানেলে দেখতে পাবে, আর মোবাইলে তো জিও সিনেমাতে দেখতে পাবে। এছাড়া যদি তোমরা কম নেট খরচে ভালো কোয়ালিটিতে খেলা দেখতে চাও, অবশ্যই যারা নতুন চ্যানেলে এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট বক্সটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে একটুখানি চেক করে নিও, সেখানে কিন্তু সমস্ত ব্যবস্থাই করে দেওয়া থাকবে। আর এছাড়া কিন্তু আমরা ম্যাচের আগে যেরকম লাইভে আসি সেরকম কিন্তু আজকেও লাইভে আসবো, সবাই জয়েন হয়ে যেও। লাইভ ম্যাচে কিন্তু আড্ডা দেওয়া যাবে। আর যদি আমরা একটুখানি আজকে মোহামেডানের প্লেইং 11 নিয়ে আলোচনা করি, তো এতদিন হোম ম্যাচ হিসাবে কিন্তু মোহামেডান 4-2-3-1 এইরকম ফরমেশানে খেলছিল। হোম সাপোর্ট কিছুটা পাচ্ছিল, তাদের পরিবেশটা চেনা, তাদের মাঠটা চেনা, সমস্ত দিকেই কিন্তু সুবিধা ছিল মোহামেডানের। কিন্তু চেন্নাইতে গিয়ে খেলাটা সবসময় চাপ হয় যে কোনো দলের জন্য। তো আজকে কিন্তু কিছু পরিকল্পনার পরিবর্তন করতে হবে, তা না হলে কিন্তু চাপ বাড়বে। গোলকিপার প্লেয়ার হিসাবে কিন্তু পাদাম ছেত্রীকেই আমরা দেখতে পাবো। সেন্টার ব্যাকে জোসেফের সঙ্গে গৌরব ভোরা, সাইড ব্যাকে একদিকে জুডিকা, অপর দিকে কিন্তু রালতে রয়েছে। এই লাইনটা ঠিকঠাক রয়েছে। মাঝ মাঠে কিন্তু লোক বাড়াতে হবে, কারণ চেন্নাইন এফসির মাঝ মাঠে একজন কনরশিল, একজন এলসিনোর মতন প্লেয়ার থাকবে, যারা কিন্তু একটুও নড়াচড়া করতে দেবে না মোহামেডানকে। তো সেই জায়গাতেই কিন্তু লোক বাড়াতে হবে। অমরজিৎ দারুণ ফুটবল খেলছে, দুটো ম্যাচে কিন্তু সেরা পারফরমেন্স অমরজিতের কাছ থেকেও আমরা দেখেছিলাম। কাসিমভ সেও কিন্তু একদম বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খুব ভালো কাজ করছে। এই দুটো জায়গাও ঠিক আছে, কিন্তু এই জায়গাতে যদি আঙ্গুসোনার মতন একজন প্লেয়ারকে ব্যবহার করা যায় এবং 4-3-3 ফরমেশনে চলে যাওয়া যায়, সেটা কিন্তু সবথেকে ভালো হবে। তা না হলে কিন্তু মাঝ মাঠটা কন্ট্রোল করতে পারবে না মোহামেডান। আপফ্রন্টের দিকে তাকালে সেখানে কিন্তু অ্যালেক্সিস গোমেজ, মাখান ছোটে আর ফ্র্যাঙ্কাকে রাখাটাই ভালো। ফানায়ের জায়গায় যদি আঙ্গুসোনাকে যদি ব্যবহার করা যায় বা অন্য কোনো যদি মাঝ মাঠের প্লেয়ারকে ব্যবহার করা যায়, সেটা কিন্তু সবথেকে ভালো হবে। দুজন ডিফেন্সিভ ব্লকার রেখে, আর সেক্ষেত্রে কাসিমভকে অনেকটা ফ্রি রোলে খেলাতে পারবে। এটা যদি করে তো অনেকটাই ভালো হবে। আর যদি ফানাইকে রেখেই শুরু করে তাহলে কিন্তু ভাই মাঝ মাঠের উপর চাপ বাড়বে। তো যাই হোক, এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, কোন দল কত গোলে জিতবে তোমাদের কমেন্ট কিন্তু করতে পারো। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু কমেন্ট করে যেও। তো এর সাথে সাথে অনেকেই জানতে চাইছিলে যে মোহামেডানে যে নতুন সাইনিং হয়েছে ফ্রান্সের সেন্টার ব্যাক, সে কবে আসবে। তো ফোরেন্ট ওগেয়ের কথা বললে তার কিন্তু এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। হ্যাঁ, অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, যেরকমটা মার্কাসের তরফ থেকে আপডেট এসেছিলো তার অনেক আগেই কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম। তো এই ফোরেন্টের ব্যাপারে যেরকমটা কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম, তার কিন্তু ভিসা নিয়েই একটুখানি সমস্যা হচ্ছে। সেই সমস্যা মিটে গেলেই চলে আসবে। যেই সুখবরটা বেরিয়ে আসছে, আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু তার কলকাতায় চলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার কবে, কোন সময়, কোন টাইমে আসবে সেটা পরে জানা গেলে তোমাদের অবশ্যই ফেসবুক পেজেও জানিয়ে দেবো। এছাড়া যদি ভিডিও করা যায় তো সেক্ষেত্রে জানিয়ে দেবো। তো সকলে কিন্তু একটু ফেসবুক পেজেও জয়েন হয়ে যেও। তোমরা ফেসবুকে গিয়ে সরাসরি এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও জয়েন হতে পারো। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের দিকে, তো কালকেই তোমাদের জানিয়েছিলাম দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। প্রথম যে বিদেশি প্লেয়ার সেটা হচ্ছে অবশ্যই সাউল ক্রেসপো, আর অপরজন হচ্ছে ডিমি। তো এই দুজন প্লেয়ারকে নিয়ে সমস্যা রয়েছে। তো সাউল ক্রেসপোর কিন্তু এবার নিয়ে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেটা জানা যাচ্ছে, কেরালা ম্যাচের আগে থেকেই কিন্তু তার জ্বর ছিল। তো কেরালা ম্যাচে কেন সাউল ক্রেসপো অতটা স্লো খেললো, তার কারণটা কিন্তু আজকে
আজকের দিনে দাঁড়িয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তার কিন্তু শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাকে খেলতে হয়েছিল, কিছু করার নেই। মিডফিল্ডার প্লেয়ার হিসাবে কিন্তু কোনো প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছে বিদেশি অপশান নেই, সেই কারণেই সাউলকে খেলতে হয়েছিল। সেই কারণেই কিন্তু অতটা অফ কালার সাউলকে লেগেছিল। তা না হলে বেঙ্গালুরু ম্যাচেও যথেষ্ট পজিটিভ লাগছিল সাউলকে, কিন্তু কেরালা ম্যাচে সাউলের কোনো রকম ছিটে ফোটা মাঠে দেখা যায়নি। তো তাকে নিয়ে একটুখানি চিন্তা রয়েছে। তার কিন্তু জ্বর এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সুস্থ হয়নি। তার কিন্তু দুরকমভাবে টেস্ট করা হচ্ছে, একদিকে ম্যালেরিয়া, অপরদিকে ডেঙ্গু টেস্ট করা হচ্ছে। পরপর 3 দিন টেস্ট করালে তবে বোঝা যাবে যে তার ঠিকঠাক কী হয়েছে। এখনও পর্যন্ত কোনো রকম ক্লিয়ার নেই। প্রথম দিনের টেস্টে যেটা রিপোর্ট এসেছে কোনো রকম চিন্তার কারণ নেই। কালকেও টেস্ট হয়েছে এবং আজকেও টেস্ট হবে, এবং তার রিপোর্ট যদি ঠিকঠাক আসে তাহলে তাকে ব্যবহার করা যাবে এবং তাকে খুব সম্ভবত গোয়া ম্যাচে পাওয়া যাবে না। এটা কিন্তু একটা চাপের ব্যাপার। আর কালকে তোমাদের রাতেই জানিয়েছিলাম যে ডিয়ামান্টাকোসের ব্যাপারেও কিন্তু কোনো রকম মেডিকেল রিপোর্ট আমাদের কাছে আসেনি কালকে যখন ভিডিও দিয়েছিলাম। তো কালকে রাতের দিকেই মোটামুটি একটা আপডেট এসেছে, অনেক রাতে, তখন তো আর ভিডিও করে জানানো সম্ভব নয়। তো যে আপডেটটা রয়েছে তার কিন্তু পেশিতে ইনজুরি রয়েছে, ইনজুরি সিরিয়াস নয়, এটুকু বলে রাখছি। তাকে কিন্তু একটু রেস্ট নিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী সময় ইনজুরি বেড়ে যেতেও পারে। তো গোয়া ম্যাচে তাকে কি রেস্ট দেওয়া হবে, নাকি তাকে বেঞ্চে রাখা হবে, নাকি তাকে বাদ রেখে পরিকল্পনা সাজানো হবে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো পুরোপুরি দলটা কিন্তু এখন ঘেঁটে গেছে। কোচ কার্লেস কোয়াদ্রাত কিন্তু যথেষ্ট এখন চাপে পড়ে গেছে। প্লেয়াররা যদি এরকমভাবে মানে ইনজুরি পায় কিছু বলার নেই। সাউলের ব্যাপারটাই তোমরা দেখো, এটা তো কারো কিছু করার নেই, ফিটনেস ট্রেনারকেও এক্ষেত্রে দোষ দিয়ে লাভ নেই। আর যেটা ডিমির ব্যাপার, আমরা সরাসরি দেখেছিলাম বলে না লেগে মাটিতে পা লেগেছিল, তো সেই কারণে তার ইনজুরি। এগুলো নিয়ে কিছু করার থাকে না। তো তারা যত তাড়াতাড়ি নিজেরা সুস্থ হতে পারবে ততটাই ভালো। এক্ষেত্রে ফিটনেস ট্রেনার বা কোচকে কোনো রকম দোষারোপ করে লাভ নেই। হ্যাঁ, তোমরা অনেকেই বলবো একে ব্যবহার করা যেত না, ওকে ব্যবহার করা যেত না, তাদেরও ভিতরে কী অবস্থা রয়েছে সেটা তো আমাদের জানা নেই। কালকে অনুশীলনে কিন্তু জেসিন টিকেও আসেনি, শোনা যাচ্ছে জেসিন টিকেরও নাকি হালকা একটুখানি শারীরিক অসুস্থতা রয়েছে, সেই কারণে তাকে অনুশীলনে দেখা যায়নি। মোটামুটি কালকেই থেকেই সিচুয়েশান প্র্যাকটিস হয়ে গেছে, আজকেও হয়তো সিচুয়েশান প্র্যাকটিস কিছু হতে পারে। তো সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু পরবর্তী সময় আলোচনা করা যাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।